করেছি আমাকে খিদা ওই সেই যুগ থেকে আমাকে তো জমি জমা নাই, একই বেশে আমরা উঙ্কা করে খাই। আপনাদের এবং এই পোড়ানোর কাজটাও খুব সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। এবং এই কাজটা প্রায় 6 থেকে 7 ঘন্টা করা হয় এবং অবস্থা ভেদে মানে প্রোডাক্টের যে রেঞ্জ এবং উপকরণ উপাদান এই সব কিছু ভেদে সেটা আবার 7 থেকে 12 বা 16 ঘন্টাও হয়। রওনা দিয়েছি হাটশর পালপাড়ার উদ্দেশ্যে। এটি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার হাটশর গ্রামে অবস্থিত। সেখানে মৃৎশিল্পী রয়েছে কিছু, যারা কিনা এখনো মৃৎশিল্পের যে তৈজসপত্রগুলো এখনো তারা বানিয়ে চলেছেন, তারা সেটা নিয়ে কাজ করছেন। সেটি দেখতেই আমরা মূলত আজকে রওনা হয়েছি। আমরা মেইন রাস্তা ছেড়ে এখন গ্রামের রাস্তা ধরে সামনে আগাচ্ছি। মেঠো পথ, ঠিক মেঠো পথ বলা যায় না, এটা পাকা রাস্তা, সেই মাটির মেঠো পথ নয়। আমরা দেখাচ্ছি। এখানে বিভিন্ন জায়গাতেই এই মাটির কাজগুলো করা হয়, দেখতে পাচ্ছি আর কি। এই যে এখানে পোড়ানো হয়, মৃৎশিল্পের কাজগুলো এখানে করা হয়। চমৎকার, প্রত্যেকটা বাড়িতেই প্রায় এরকম এই দেখা যাচ্ছে। তাকে পেয়ে গেছি আমরা, চলে আসছি ওনার বাসায়। আচ্ছা আচ্ছা, এটা কার বাসায়? এটা সুনীলদার বাসা, আমার বড় ভাই সুনীলদার বাসাতে আমরা আসছি অলরেডি। আমরা দেখি ভেতরে যাই। আদা, ভালো আছেন? এই যে এখানে কাজ চলছে। চমৎকার। নিঃশব্দে ঘুরছে এই চাকা। এই চাকাটা কি মানে পা দিয়েই বা হাত দিয়েই করা হয়, নাকি এটাতে কোনো আবার ইলেকট্রিক কোনো কিছু আছে? না, হাত দিয়ে। প্রথমে তো পাক দিচ্ছি, পাক দিয়ে তৈরি করবো। এই যে এখন মাটি চাপ দিলাম, মাটি উঠায় এখন তৈরি করব, ডিজাইন হয়ে যাবে।
চমৎকার ভাবে হাতের শেপে চলে আসতেছে। এটা আসলে কতদিনের এটা একটা সাধনার ফল? এটা প্রাচীন কতদিন ধরে শিখেছেন? প্রাচীন আমল থেকে আমরা বাবার কাছ থেকে শিক্ষা করেছি, করে তো ব্যবসা করি। আমাদের ব্যবসায় এখন অপচয় হয়ে গেছে। আমরা বিভিন্ন প্রোডাক্ট নামে আমরা অতখানি আর এগোতে পারতেছি না। আপনার বয়স কেমন এখন? 72 চলতেছে। 72 বছর চলতেছে। আপনার নাম? সুনীল চন্দ্র পাল। আপনি হাট করেন নাকি খালি বানান? বানাই, কালায় হাট করি। কালাই হাটে তো আপনার সাথে দেখা হয়নি বোধহয়। দেখা হচ্ছে। হয়েছে না? হুম। তারপরে কি করলেন? এই মাটির থেকে আপনি একটা কি বানালেন? এটা কলস। কলসের কলস বানালেন, আর ছোট কলস। না, এটা বড় হবে, পিঠে আবার বড় করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বড় করবেন। আচ্ছা, শুনলাম মাটি নাকি এখন কিনতে হচ্ছে। মাটি কিনা লাগে। মাটি আগে আমরা মানুষ মাঠ থেকে দিচ্ছে, আমরা তুলে আনছি। আর এখন কতগুলা পুকুর দিচ্ছে, ওখান থেকে মাটি সংগ্রহ করা লাগে। বিভিন্ন প্রকার লাগে আমাদের, বালু লাগে, কয়েক প্রকার মাটি লাগে। এটা তো বংশ পরম্পরায় আপনি কি করতেছেন, সেটা এটা কি মনে হয় আপনার ছেলে মেয়ে বা যারা আছে তারা এখন মানে তারা কি এটা বয়ে নিয়ে যাবে নাকি কি মনে হয়? এখনকার বাচ্চারা করতে চায় না। আমার ছেলেরাই করতে চায় না। কি বলে, তাদের কি মতামত? অন্য কাজ করবে, মাটির কাজ করে চলবে না, এমন এমন শুনে যে আমাকে খাওয়া চলে না। ছেলে বলছে যে এগুলা কাজ করে কোনো লাভ নাই, মাটি তৈরি করতে খুব কষ্ট, ওই মাটি তৈরি করতে খুব কষ্ট, 2 দিন 3 দিন লাগে। ওগুলো মাটি তৈরি কর্ম না, ওগুলো মাটিতে 2 দিন তৈরি কর্ম, 2 দিন আজ মিস্ত্রির কাম করলে টাকা পাওয়া যায় বেশি। আগে পাশ করে কোনো চাকরি নাই, কিছু নাই, সেই ছেলে আবার কি করলে বিদেশ চলে গেছে। মাটি আগে হচ্ছে জল দিয়ে ভিজান লাগে আগে, বুঝছেন? শুকনো মাটি জল দিয়ে ভিজিয়ে টাকা আনতে হয়, আনিয়ে টাকা বালু দিতে হয়, বালু দিয়ে হচ্ছে খুঁজতে হয়, খুঁজে আবার তুই আবার মনে করে ধরেন যে ইয়া করতে হয়, ওই মাটিতে আঁকি একটা 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 করে বাঁচতে হয়। হ্যাঁ, সব আঁকি বাঁচতে হয়, বাঁচার পর আবার একটু হালকা জল দিতে হয়, হালকা জল দিয়ে নিয়ে তারপর আবার বালু দিয়ে আবার খোঁচা লাগে, সেনে 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 তারপরে এরকম মাটি যখন তৈরি হয়ে যায় না, খালি মাটি। মাটিটা এখন যে তৈরি করতে কোনো সমস্যা নাই, মাটি তৈরি করতে খুব কষ্ট হয়। এই যে আমরা যে স্মুথ একটা ফিনিশিং দেখি, এটা করতে তাদের যে কত কষ্ট হয় একটা মাটি তৈরি করতে। এই মাটির মধ্যে কোনো পাথর, কোনো ওই যে কাকি যেটা বলতেছিল, কোনো আঁকির, কোনো পাথর, কোনো ময়লা, কোনো কিছু নেই, শুধুমাত্র মাটি। যে বললেন এই যে এক একটা জিনিসের যে বানাচ্ছে, তো এই জিনিসগুলো ফিনিশিং আনতে যে আমরা যেভাবে হাতে পাই ওইভাবে করতে কতদিন মানে সময় লাগে এবং আপনাদের কয়বার করে খাটনি করতে হয়? বহুবার, এলার খাটনি করা যাবে না। একটা করে জিনিস এইটা কাবিল এটা কানা হলো 3 বার, আরো 3 বার একা হাতত লিয়া লাগবে, 2 বার পুরার দিন, তারপরে রং করতে বিষয় আছে। তো সেই সব মিলে এই একটা করে যে পাত্র, এগুলোর দাম কিরকম পড়ে বাজারে? বাজারে কয় টাকা? 10 টাকা বেচবে। কিন্তু এটার দাম আসলে কতটা হলে আপনাদের মনে হবে যে একটু? 1 টাকার জিনিস 50 টাকা বেচলে আমাদের খাটনির পয়সা হবে না। উনি বললো এই গ্রামে মাত্র 4 জন মানুষ আছে, যে এই 4 জন মানুষ যদি গত হয়ে যায়
তাহলে এই যে আমরা মাটির যে কলস দেখি এই গ্রাম থেকে হয়। কোনো কলস বের হবে না, কারণ না। এই কাজটা কেউ আর জানে না। তো এই যে অনেকে যে চলে যাচ্ছে, এই কাজ ছেড়ে চলে যাচ্ছে, অনেকে কৃষি কাজ করছে, জমি জমা করতেছে, চাকরি বাকরি চেষ্টা করতেছে। তো আপনারা আসলে এই কাজটা করছেন মানে কেন? আমরা করেছি, আমাকে খিদা ওই সেই যুগ থেকে আমাকে তো জমি জমা নাই, একই বেশে আমরা উঙ্কা করে খাই। আপনাদের পিতৃপুরুষ আপনারা যারা ছিল তাদের থেকে শিখে আপনাদের এই কাজ, হয় এবং আপনারা এই কাজ করে আসছেন। হয় হ্যাঁ, করবে না, খাটনি বেশি তো। এই যে যারা আপনাদের পরবর্তী প্রজন্ম যে এই কাজটা ছেড়ে দিচ্ছে, তারা যে পছন্দ করছে না, কারণ এটার যে মূল্যায়ন তারা পাচ্ছে না, তো এইটা তো এক সময় এরকম চলতে থাকলে হারিয়ে যাবে এই জিনিসটা। তাদের যাবে তো, হারে গেছে তো, হারে যাবে তো। এই মনে করো আমাকে সওয়াল পাওয়াল আছে, যে চাংরা আমাকে মনে করো বেটি ভাসতি, শুনো এই চাংরার আবার সওয়াল আছে, তারা তো করবে না, এত খাটনি তো করা পারবে না, মাটি তো তৈরি করা পারবে না। এইটা আমার যতদূর মনে হয় এটা খুব সম্ভবত কি বলে ধূপদানি। জিনিসটা এইটা হচ্ছে মাটির হাড়া বলে, ডাবর বলে, এটা আরো বড় সাইজের হয়। এই জিনিসটা চাল রাখার জন্য বিশেষত ব্যবহার করা হতো গ্রামে আগে। আমরা বড় বড় যে পরিবারগুলো তাদের বাড়িতে গেলেও এখন এই জিনিসটা দেখা যায় কিছু বাড়িতে, সব বাড়িতে এই জিনিসটা নেই। এখানে আমি দুটো দেখতে পাচ্ছি, তো তারা এটা কি কাজে ব্যবহার করে জানি না, তবে এই জিনিসটা আসলে এখন অনেকেই চেনে না, অনেকেই জানে না যে আসলে কি। এখানে যারা অবস্থান করেন তারা মাটিকেই জীবিকা করে, তারা তাদের জীবিকা নির্বাহ করেন, মাটিতেই তারা খাবার খান, মাটি দিয়েই তাদের জীবন একদম বলা যায় আবেষ্টিত। তো আমি যেটা দেখছি যে এখানে যে মানুষগুলো বসবাস করছেন তারা এই মাটির উপরেই নির্ভর করছেন, কিন্তু পরবর্তী প্রজন্মরা এই পেশার উপরে নির্ভর করে আগাবে কিনা বা সামনে যাবে কিনা এটা নিয়ে মোটামুটি একটা দ্বিধান্বিত অবস্থা তৈরি হয়েছে। এবং যেটা বোঝা যাচ্ছে যে এটা হয়তো মানে যদি ঠিক নার্সারিংটা না হয় তাহলে হয়তো এই পেশাটা বিলুপ্তির দিকে চলে যেতে পারে। এবং আমরা দেখছি যে যারা এখানে কাজ করছেন বা কাজ করেন বা কাজ শেখানোর প্রবণতা মাথায় রাখেন, ইচ্ছা মনে পোষণ করেন, তারা তাদের সন্তান, তাদের নাতি নাতনি, তাদেরকেই এই বিষয়গুলো শেখাতে পারছেন না, কারণ আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন আনুষাঙ্গিক বিষয়গুলো আসার কারণে টেকসই ব্যাপারগুলোর কথা মাথায় রেখেও ঐতিহ্যের ব্যাপারটা তাদের মাথা থেকে হারিয়ে যাচ্ছে। কারণ অনেক যারা বাচ্চারা আছে যারা কিনা তাদের পরবর্তী প্রজন্ম, তারা চিন্তা করছে যে এই পেশায় তো আসলে অত বেশি লাভ নাই, অত বেশি মানে যাকে বলে আমাদের জীবিকা নির্বাহের জন্য ওরকমভাবে আমরা সাপোর্ট পাচ্ছি না। তাই জন্য তারা রাজমিস্ত্রি থেকে শুরু করে বিভিন্ন পেশায় চলে যাচ্ছে, কেউ বিদেশ চলে যাচ্ছে, কেউ অন্য কাজ করছে। তারা কিন্তু আর এই পেশায় ওভাবে থাকার মতো মানসিক স্থিতিটা তাদের নাই। তো এই অবস্থা থেকে বর্তমানে এই যে আমাদের মৃৎশিল্প, সেটাকে উত্তরণের জন্য যে কাজ, সেটি কিন্তু আমাদের অনেক বড় একটা দায়িত্বের জায়গায় পড়ে। আমরা একটার পর একটা বাড়িতে যাচ্ছি, দেখছি আর কি, তারা খুবই আন্তরিক এবং সেই আন্তরিকতার সাথেই তারা তাদের কার্যক্রমগুলো দেখাচ্ছে। এবং এখানে দেখছি যে মাটির কাজ, মাটির সাথে সম্পৃক্ততা, মাটির কাছের মানুষ তারা, এবং তারা নিজেদের কাজগুলো এত চমৎকারভাবে করেন সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বংশ পরম্পরায় তাদের কাজগুলো নির্ভরতা এবং যাকে বলে নিশ্চয়তার সাথে তারা আগাচ্ছে। গ্লাস বানাচ্ছেন, এটা কি আসলে? দইয়ের না, দইয়ের চা খাওয়া হবে, চা খাওয়ার জন্য, আমাদের যে ভোগের এভাবে পূজা বাড়িতে পূজার জন্য সেটি ব্যবহার হয়। অনেক পরিশ্রমের কাজ এখানে। এটা ঘোরানো খুব কষ্টসাধ্য ব্যাপার, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং তারা যে পরিশ্রমগুলো করেন, আমরা সবার সাথে কথা বলে যেটা বুঝছিলাম যে তারা যে পরিশ্রম করেন, সে পরিশ্রম অনুযায়ী তাদের
মূল্যটা আসলে ঠিক করা যায় না, কারণ যখনই তারা মূল্যের ব্যাপারটা একটু করেন বা 19 থেকে 20 হলেই হয়তো দেখা যায় যে তারা এই কথা শোনেন যে এই মাটির জিনিস এটার আসলে এত দাম কেন, এরকম কথা বলা হয়। বিশেষত মাটির জন্যই একটা কথা বারবারই শুনতে হয়, সেটা হলো যে এটি অনেক ভঙ্গুর বা ভেঙে যায় সহজে, এই কথাগুলো তাদেরকে শুনতে হয়। সে কথাগুলো তাদের সাথে হচ্ছিল। দেখেন কি চমৎকার ভাবে এটা ঘুরছে, এবং এই কাজগুলোর পেছনে যে পরিশ্রম সেটিও আমরা শুনছিলাম। অনেক সময় ধরে তারা এই একটা ক্যাটাগরির যে প্রোডাক্ট সেটার জন্য তারা সময় দিচ্ছে। অন্ধকার হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে, ঠিক এরকম অন্ধকার অবস্থাই হয়তো আমাদের মৃৎশিল্পের এখন। কারণ হচ্ছে আমরা সেই মৃৎশিল্পের ঐতিহ্যকে খুব আলোকিত করতে পারছি না। এই যে কাজ, এই যে মাটির স্পর্শ, এই যে হাতের স্পর্শ, এটাতে যে ঐতিহ্য লুকানো আছে সেটা আসলে যান্ত্রিক কোনো তৈজসপত্রে পাওয়া যাবে কিনা, এটা আসলে খুবই সন্দিহান একটি বিষয়, এবং নিশ্চিত করেই বলা যায় যে এটা আসলে সম্ভব নয়। এখন মানুষ এগিয়ে চলাকে এত বেশি মাথায় নিয়ে নিয়েছে যে তারা আসলে যে ঐতিহ্যের জায়গাটা সেটা আসলে খুব বেশি মাথায় রাখে না বললেই চলে। আর সেই জন্যই, সেই সুবাদেই বোধহয় মৃৎশিল্পের এই অবস্থা। কারণ ডক্টর যতই বলুক যে মাটির পাতিলে মাটির শানকিতে খাওয়া শরীরের জন্য ভালো, মানুষের যুগের চাহিদা এবং ঐতিহ্য বিলাসবহুল জীবনযাপনের জন্য হয়তো স্বাস্থ্যটাকে আমরা পিছিয়ে ফেলে যাচ্ছি। এই যে মাটির পাতিলে, মাটির কলসে পানি রেখে ঠান্ডা পানি খাওয়ার যে একটা প্রশান্তি এবং শারীরিক যে একটা তৃপ্তি, সেটি কিন্তু আসলে ফ্রিজে রাখা পানির মধ্যে ওভাবে পাওয়া সম্ভব নয়। তো আসলে আমাদের ভাবনাটা ওরকম জায়গায় পৌঁছায়নি হয়তো, সে কারণে আমরা এই মৃৎশিল্পকে এখনো পেছনে পড়া সম্প্রদায়ের কাজ হিসাবে মনে করছি। কিন্তু এটার সাথে যে ঐতিহ্য জড়িয়ে আছে সেটা হয়তো আধুনিক জীবনধারার এই ধারাবাহিকতায় হারিয়ে যাওয়ার পথে হলেও আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই ধারাবাহিকতার এই মানুষগুলোকে মূল্যায়ন তুলে দেওয়ার একটা প্রয়াস আমরা করতেই পারি। যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আমরা যার আসলে আমরা প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে স্বশিক্ষায় সবাই শিক্ষিত। তো ওনাদের কাছে এটা হচ্ছে ওনাদের কর্মস্থল, এটা হচ্ছে ওনাদের কাজের জায়গা। এখানে সে তার এই কাঁচা মাটির তার হাতের ছোঁয়ায় সে যা তৈরি করবে সেটাই সম্ভব। তো আমরা সেটা এখন দেখবো। এতক্ষণ ধরে দেখছি উনি অন্য কিছু হয়তো বা বানিয়ে আমাদের দেখাবেন। এখন যে বাটি তৈরি দেখি হয়, মাটিটা তো লরম না, তার তো হাতে কাজ লরম করা হচ্ছে একটু। হ্যাঁ, একটু হাত যদি মাটির বিরুদ্ধে করবেন তাহলে আর আপনার হবে না। এই যে দেখলেন তো, এই যে সুতাতে কাটতে কয়েকটা ইয়ে হবে, এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে, উঠতেছে না। এত বড় জিনিস হ্যাঁ, সুতা ছাড়াতে হবে এখানে। মাটির একটা খুঁটি, আমরা আমাদের গ্রামাঞ্চলে বাটি 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 হ্যাঁ, আমি দুটো খুঁটি বানাবো। ওই রং, ওই যে কাঁচা মাটিতে রং করলে যেটা পাওয়া হয়, সেই যে এই রং, এটা 3 বার এই রং দিতে হয়। কাঁচাতে দিলে পরে পুরে হলে এরকম লাল টকটকে হবে। আচ্ছা, তুমি বলে না যে ঢাকুনের বাতাতে লাল কেন, এই যে এই হলো সেই রং দেওয়া হয়। হ্যাঁ, এই যে এটা মনে করেন হলো পাতিল পোড়ার হলো ভাটা আর কি। এটা আগে ওই যে জিনিস সাজাতে হবে, জিনিস হলো রং দিয়ে ইয়া করে আনে, তাকে সাজাতে হবে। সাজে যখন একদম পুরা করে সাজানোর পর উপরে খ্যার দিতে হবে। খ্যার দিয়ে মাটি দিয়ে, তাকে কাদো মাটি দিয়ে একবারে লেপে রাখে। তারপরে এই যে ভিতর দিয়ে
আস্তে 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 আগুন দিতে হবে। এখান দিয়ে আগুন দিতে হ্যাঁ, এইখান দিয়ে আগুন দেওয়া হয়, এইখান দিয়ে। তারপরে নদী ওখানে পুরানো ইয়া আছে সেটা হচ্ছে ওইদিকে। না, পুরানো না হচ্ছে না, কিন্তু পুরো ভাটা ইয়া করা আছে। এখানেই হচ্ছে আগুন দেওয়া হয়। আর এখানে এই যে যেভাবে সাজানো আছে এইভাবেই সব পোড়ানো হয় আর টুকাকৃতিতে পোড়ানো হচ্ছে। আর এর উপরে কি মাটির প্রলেপ? হ্যাঁ, এখানে সাজানোর খের দিতে হবে, খের দিয়ে তার উপর কাদতে লেপে দিতে হবে। লেপে দিয়ে আমরা ওই যখন পুরানো হয়ে যাবে, দেখা যাচ্ছে যে এখন উপরে ইয়া করে দেয়, তখন আমরা ওই ইয়াতে সিদ্ধির করে দিই। সিদ্ধির করে দিলে কি পরিমাণে আগুন উঠবে তার উপর আমরা ইয়া বুঝতে পারবো যে এই আগুন হলে পরে এটা হবে। মানে এগুলো এখানে দেওয়ার পরে এগুলো যে এখানে দিছেন, হ্যাঁ, দেওয়ার পরে একটা প্রলেপও দিছেন, খড় দেওয়ার পরে উপরে একটা কাদো, প্রলেপ দেয় কি মাটি? হ্যাঁ, কাদো কাদো। হ্যাঁ, কাদো মানে পুরো শক্ত হয়ে যাবে। পুরো শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা সবগুলাতেই প্রসেস। হ্যাঁ, এটা করার পরে এটাতে আগুন দিয়ে দেন। আগুনে এই পুরানোর প্রসেসে কত সময় লাগে? মনে করেন যে আমাদের প্রায় 7-8 ঘন্টা। 8 ঘন্টা লাগে। হ্যাঁ, আর দেখলাম মনে করেন যে সরা টরা গ্লাসটা মানে আমাদের ধরেন যে 16-18 ঘন্টা। তাহলে এই পুরানোর উপরে কি টেকসই হওয়ার ব্যাপারে কোনো ইয়ে? হ্যাঁ, পুরার উপরে লাস্টিং। পুরা কম হলে লাস্টিং কম করবে, পুরা মধ্যম হলে ভালো লাস্টিং করবে, আবার অত্যন্ত বেশি পোড়া হলে তিনি লাস্টিং কম করবে। এই মৃৎশিল্পের যে কাজগুলো করা হয় সে কাজগুলো করার পরে কাঁচা যে তৈজসপত্র থাকে যেগুলো তারা বানায়, সেটা খেলনা হতে পারে, সেটা কলস হতে পারে, যাবতীয় যা কিছু বানানো হয় ঠিক এই পেছনে এই জিনিসপত্রগুলো সব পণ্যগুলো সব এখানে পোড়ানো হয়। এবং এই পোড়ানোর কাজটাও খুব সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। এবং এই কাজটা প্রায় 6 থেকে 7 ঘন্টা করা হয়। এবং অবস্থা ভেদে মানে প্রোডাক্টের যে রেঞ্জ এবং উপকরণ উপাদান এই সব কিছু ভেদে সেটা আবার 7 থেকে 12 বা 16 ঘন্টাও হয়। তো সব মিলিয়ে যে প্রসেসটা এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং কঠিনও বটে। এখানে পোড়া হয়ে যাওয়ার পর এই যে প্রোডাক্টগুলো সেগুলো সবই ছাউনির নিচে রাখা হয়। এখানে কাজও করা হয়, সেই সাথে এখানে তৈরি হওয়া তৈজসপত্রগুলো বা বাসন সানকে থেকে শুরু করে যেগুলো বানানো হয় সব কিছুই এখানে রাখা হয়। এখানে ঢাকনা বানানো হচ্ছে। এখানকার পথঘাট সব কিছুতেই এই মৃৎশিল্পের বিষয়গুলো সম্পৃক্ত। বিশেষত এই পাড়াতে 60 থেকে 65 ঘরের মতো মানুষ আছে যারা কিনা এই পেশার উপরেই নির্ভর করে আছেন। তারা কাজ করছেন, বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন মাটির জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি তারা করছেন, শুকাতে দিয়েছেন। এরপরে এটি একদমই চুলাতে চলে যাবে, সেখান থেকে এটা একদম পোক্ত হয়ে বেরোবে। এই দেখছি যে ছোট বাচ্চারা যে পাতিল দিয়ে রান্না করে সেগুলো আমরা এখানে দেখছিলাম। কেমন আছেন? ভালো। কি নাম? নিরঞ্জন পাল। কতদিন ধরে এই কাজ করছেন? প্রায় ছোট থেকে প্রায় ধরে নেন 50 বছর ধরে। হ্যাঁ। এই এখন এই কি কাজ চলছে এখন? এখন এই তো খেলা চলতেছে, আবার ওই ঠিলা, ওই পানি খাওয়ার জন্য কলস। কলস। হ্যাঁ, কাজ করছে। আমরা কি একটু হাসান
ওনারাও কাজ করছেন, প্রত্যেকেই বাড়ির প্রত্যেকটা সদস্যই হ্যাঁ হ্যাঁ কাজের সাথে সম্পৃক্ত। চলেন হ্যাঁ। কি কি আছে এই যে দেখেন এই যে এখানে খেলনা। কি চমৎকার, এখানে সব খেলনা। এখানে হ্যাঁ। মেলায় যে খেলনাগুলো দেখি, এখানে দেখেই মনে হচ্ছে যে আমরা ঠিক কোনো একটা মেলাতে চলে এসেছি, এরকম সুন্দর একটা লাগছে আর কি। খুবই ভালো লাগছে, অসংখ্য। এগুলো বিক্রি হবে কোথায়? এগুলো পাইকারি বিক্রি হয়। পাইকারি বিক্রি হয়। হ্যাঁ। আর তারা আবার বিভিন্ন মেলায় যায়। মেলা যখন দুর্গা পূজা হবে তখন বিভিন্ন মেলা হয়, মেলাতে যায়। মেলাতে বিক্রি হয়। এই হ্যাঁ। পাশে কি এগুলো? এগুলা যে পাশে হচ্ছে ঢাকনা। হ্যাঁ। আর কি কলস বলেন? কলস এই যে এখানে আছে কলস, আসেন। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা কলস। এখানে কত কলস? অনেকগুলো কলস। হ্যাঁ। একটা কলস বানাতে কত সময় লাগে? সময় 3 দিন লাগে। একটা কলস বানালেও 3 দিন লাগে? হ্যাঁ। বাকি ওই 20টা বানালেও 3 দিন লাগবে। 3 দিন? হ্যাঁ। আপনাদের এখান থেকে যারা কিনে নিয়ে যায়, আচ্ছা, আপনারা কি বাজারে বিক্রি করেন নাকি? বাজারেও বিক্রি করি, পাইকারিও বিক্রি করি। বাজার কোন হাট করেন? ধরুন গোপীনাথ আছে, মনে করেন ইটা খোলা হাট। এখানে মানুষগুলো আসলে মাটির মানুষ বলতে যারা বোঝায় আর কি। আমরা আসার পরে একটা বাসায় গেলাম, কথা বললাম, কথা বলে সেখান থেকে আবার বিভিন্ন বাসায় গেলাম। সেখানে আমাদের ব্যাগ থেকে শুরু করে সব কিছু রেখে আমরা মুভ করতেছি এবং বুঝাই যায় যে এটা একটা ট্রাস্ট ওর্দি আর কি জায়গা। কোনো ইগো নাই, কোনো বিভেদ নাই, কোনো ধরনের কোনো নেগেটিভ কোনো ভাইব নাই। আসলেই মনে হবে যে এই মানুষগুলো প্রচণ্ড রকম মাটির মানুষ এবং নিঃসন্দেহে তাদের বিশ্বাস করা যায়। এটাকে কি বলে? এগুলাতে সাতখোলা বলে। এগুলাতে পিঠা হয়, শীতের সময় এগুলো চাহিদা থাকে। শীতের সময় এই মাটি দিয়ে কোনো তৈজসপত্র তৈরি করব, এই মাটি দিয়ে গহনা তৈরি করব, এই মাটি দিয়ে ডেকোরেটিভ আইটেম তৈরি করব, সেটা কিন্তু সম্ভব। এবং আমরা যদি একটু নজর দিই, টেরাকোঠার মতো কথাগুলো যদি আমরা এখানে উল্লেখ করি, যেমন হচ্ছে পাহাড়পুরের গায়ে যে টেরাকোঠাগুলো ছিল সেগুলো কিন্তু মাটির তৈরি ছিল। তো তখন যেমন চুনসুরকি দিয়ে এই কাজগুলো করা হতো, সেই চুনসুরকির ওই প্রাচীন প্রাগৈতিহাসিক ব্যাপারগুলো যেমন মহামূল্যবান, তেমনই কিন্তু এই মৃৎশিল্পের এই যে ঐতিহ্য, সেটা কিন্তু অনেক মহামূল্যবান। তো সেজন্য যদি আমরা এই মহামূল্যবান ঐতিহ্যকে আর একটু আধুনিকায়ন করে, আর একটু ডাইভার্ট করে, যদি আর একটু সুন্দর করে উপস্থাপন করি, সেটা হয়তো মাটির থালা হিসেবেও আমাদের বাসায় শোভা পেতে পারে, অথবা হতে পারে বিলাসবহুল কোনো বাড়ির দেয়ালের ডেকোরেটিভ আইটেম, হতে পারে কোনো টেরাকোঠা, তো যে কোনো কিছুই হতে পারে। সেই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই মৃৎশিল্পের যারা এখন কাজ করছেন তাদের জীবিকা নির্বাহের যে পথটা, সেটা আর বদলাতে হয় না। তারা কিন্তু এই পথেই থাকে এবং এই পথে প্রান্তরের যে ঐতিহ্য তারা মনে লালন করতে পারে, সেটাকে জীবিকা হিসেবে আঁকড়ে ধরতে পারে। এবং একটু আধুনিকায়নের ছোঁয়া যদি এখানে দেয়া যায় এবং মানুষ যদি সেটাকে গ্রহণ করে, প্লাস্টিক থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে, অন্যান্য সকল তৈজসপত্রই থাকবে, কিন্তু তার পাশাপাশি যদি আমরা আধুনিক মানুষ যারা নিজেদের দাবি করি, তারা যদি ঐতিহ্যের সংমিশ্রণে আমাদের জীবন যাপন পদ্ধতিতে এই মাটির তৈরি জিনিসপত্রকে একটু জায়গা দিই, তাহলে কিন্তু এই মানুষগুলো বাঁচতে পারে। আমার মনে হয় আমাদের সবার এগিয়ে আসা উচিত এই ধারাবাহিকতায়, এই জায়গায়, যাতে করে আমরা টেরাকোঠাকে যেমন করে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, ঐতিহাসিক একটা সম্পদ মনে করে লালন করি, তেমনি এখনকার যে মাটির তৈরি আসবাব, সেটি বিস্ময় হয়ে হারিয়ে না গিয়ে
যাতে করে আমাদের মাঝে থেকে যায়, আমাদের সাথে থেকে যায়। এই আন্দোলন, এই স্পৃহা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের ভ্লগ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। কথা হবে বিভিন্ন ঐতিহাসিক ঐতিহ্য, কালচার সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। সাপোর্ট করবেন ঐতিহ্যকে, সাপোর্ট করবেন আপনার ভেতরের ভালো মানসিকতাটাকে, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। বাংলার কোনো না কোনো প্রান্ত থেকে দেখা হবে আবারও সামনের কোনো না কোনো এপিসোডে। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।